This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই রাজ্য পুলিশের মানে পশ্চিমবঙ্গ পুলিশের পোস্ট করা একটা ভিডিও সতর্কতামূলক। রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন এভাবে কখনো নয়। তার ট্যাগলাইন দিয়েছে পুলিশ, উড়ু উড়ু মনটা করলেও উড়ে যাওয়ার চেষ্টা করবেন না। সেই পোস্টের ছবিটাও দেখাবো, দেখুন ভিডিও। পুলিশের সতর্কতামূলক বার্তা পৌঁছানোর সাধারণ মানুষের কাছে এটা সত্যি একটা অভিনব উপায়, কোনো সন্দেহ নেই। তবে আমরা 23 তারিখ দেখেছি মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আরো বেশি সজাগ হওয়ার বার্তা দিয়েছিলেন, নাকা চেকিং বাড়ানোর বার্তা দিয়েছিলেন, তারপরই সজাগ পুলিশের এই পোস্ট। তবে মুখ্যমন্ত্রী আজও বার্তা দেবেন বিকেল 4টের সময় তার দলকে। সত্যি কি আজ 4টের পর তৃণমূলের রদবদল হবে, বড় কোনো রদবদল হবে? এটা মিলিয়ন ডলার প্রশ্ন। দেখুন, আজ তৃণমূলে মূলত জাতীয় কর্মসমিতির বৈঠক, কিন্তু সেখানে ইতিমধ্যেই বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে, যেমন কেষ্টমণ্ডলের উপস্থিতি, যেমন সুখেন্দু শেখর রায়ের অনুপস্থিতি। আসলে কে আছেন, কে নেই, কে উপস্থিত, কে অনুপস্থিত, তার থেকে না অনেক সমীকরণ বোঝা যায়। দলে কার সঙ্গে কার কিরকম সম্পর্ক, কে কাছে, কার সম্পর্কে শৈথিল্য, সবটাই বোঝা যায়। চলুন, আজ বৈঠক শুরু হচ্ছে 4টে থেকে, কিন্তু তার আগে আমার সহকর্মী সৌরভ কতটা খোঁজ খবর নিয়েছে আমি ওর সঙ্গে একটু কথা বলি। সৌরভ, আমার একটু কিউরিওসিটি রয়েছে আমার দর্শকদের মতোই, তোমার কাছে কি তথ্য আছে? দেখো, 2022 সালের পর 2024 সালে আবারও জাতীয় কর্মসমিতির বৈঠক আজকে হতে চলেছে। কালীঘাটে হচ্ছে এই বৈঠক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই বৈঠকে যেমনটা তুমি বললে যে জাতীয় কর্মসমিতির বৈঠকে সদস্যরা উপস্থিত কারা থাকছেন সেই দিকে তাকিয়ে রয়েছে বহু মানুষ, কারণ ওই দিকে রাজনৈতিক সমীকরণগুলো বদলাতে পারে। যেমন আমরা দেখলাম যে সুখেন্দু শেখর রায় ডাক পাননি, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই জাতীয় কর্মসমিতির অন্যতম সদস্য এবং তৃণমূল কংগ্রেসের আদি ব্লকের গুরুত্বপূর্ণ মুখ ফিরহাদ হাকিম গতকাল কালীঘাট শ্মশানে একটি অনুষ্ঠানে গিয়ে শৃঙ্খলার ওপর জোর দিলেন। অর্থাৎ কোথাও একটা বার্তা যে আরজিকর কাণ্ডে যে মুখ খুলেছিলেন দলের, একেবারে দলের বিরুদ্ধে নয়, কিন্তু দলের যে ঘোষিত লাইন, দলকে অস্বস্তিতে ফেলেছিলেন, বেশ কিছু মুখ খুলেছিলেন সুখেন্দু শেখর রায়। সেই জন্যই কি আজকের এই বৈঠকে তাকে ডাকা হলো না? এটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে বীরভূমের অনুব্রত মণ্ডলের অনুগামীরা বিরাট উৎসাহী যে বীরের সম্মান পাচ্ছেন অনুব্রত মণ্ডল, তাকে ডাকা হয়েছে, যেখানে তার নিজের জেলায় এই মুহূর্তে নামে সভাপতি থাকলেও আর 5 জন কোর কমিটির সদস্যদের মতোই তার স্ট্যাটাস। সেখানে জাতীয় কর্মসমিতির বৈঠকে তার ডাক পাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ বীরবাহা হাসদার ডাক পাওয়া, খুব গুরুত্বপূর্ণ। ব্যারাকপুরের বড় নির্বাচন জেতা এবং নৈহাটির নির্বাচন জেতার পর পার্থ ভৌমিকের এই বৈঠকে ডাক পাওয়া, কিংবা মানস ভূঁইয়ার স্থায়ী সদস্য হতে যাওয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফোরফ্রন্টে, এরকম একটা বার্তাও কিন্তু সামনে রাখা হচ্ছে। এক্স্যাক্টলি সৌরভ, আমি ঠিক এই পয়েন্টেই তোমার কাছে আসার চেষ্টা করছি। দেখো, এমনিতে রাজনৈতিক মহলে বা যে খবর আমরা এই 6টা উপনির্বাচনের আগে থেকে পাচ্ছিলাম, যে একটা বড় তালিকা অভিষেক ব্যানার্জি দিয়েছেন সংগঠনের রদবদলের, সেই তালিকা মমতা ব্যানার্জির কাছে পৌঁছে রয়েছে। কিন্তু আমরা দেখলাম পুলিশের রদবদল, মমতা বললেন আমি খোল নলচে বদলে দেব। তারপরেই আমরা দেখছি দুর্গাপুর থেকে সংগঠনের কয়েকজন, মানে দলের কিছু নেতাকে গ্রেফতার করা হচ্ছে। সেটা হয়তো খুব বড় স্তরের নেতা নন তারা, কিন্তু দলের মধ্যেই কোথাও যে ওই শৃঙ্খলার প্রশ্ন বা শুদ্ধকরণের প্রশ্ন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলার পরই হচ্ছে। অর্থাৎ পুলিশ এবং দল সংগঠন দুটোতেই রাশটা 26-এর আগে কোথাও কি আবার ওই মানে ময়দানে আবার মমতা ব্যানার্জি কন্ট্রোলটা নিচ্ছেন, সেই ইঙ্গিতটা কি আজকের বৈঠকেও খুব স্পষ্ট হচ্ছে? কারণ আমি 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 আরেকটা ছোট কিউ তোমাকে দিতে চাই সৌরভ, কারণ 6টা বাই ইলেকশনে সবুজ ঝড়ের পরে ফিরহাদ হাকিম খুব সদর্পে বললেন প্রশান্ত কিশোর ভোটটা করেন না, এখনো মমতা ব্যানার্জির মুখেই ভোট হয়। এই বার্তাটা ফিরহাদ হাকিম, ওল্ড ব্রিগেড মমতার, তার মুখ থেকে বেরোনো, সব মিলিয়ে 2-2 4 তো করাই যায়।
অবশ্যই দিয়ে চাই করা যায়। তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় কনফিডেন্সের জায়গাটা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওল্ড ব্লকের এই মুহূর্তে সব থেকে বড় কনফিডেন্সের জায়গাটা হচ্ছে তিলোত্তমা কাণ্ডের ঝড় পেরিয়ে আসা। 2021-এর যে ব্যাপক রকম লড়াইয়ে যে জয় হয়েছিল তৃণমূল কংগ্রেসের, অনেকেই কিন্তু তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের দ্বৈরথকে সামনে আনেন, মানে যুগলবন্দিকে সামনে আনেন, দ্বৈরথ বলবো না, যুগলবন্দিকে সামনে আনেন। এরপরেও বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে আমরা দেখেছি যে দলের সেকেন্ড ম্যান তিনি সামনে এসছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 13 বছরের শাসনে মানুষ নেমে আসলেন যে আন্দোলনকে ঘিরে রাস্তায়, সেই তিলোত্তমা কাণ্ডে প্রশাসন এবং দলকে নিজের কন্ট্রোলে রেখে যেভাবে এই ঝড়কে অতিক্রম করে 6টা নির্বাচনে 6-6 করলো তৃণমূল, তাতে নিঃসন্দেহে তৃণমূলের আদি ব্রিগেড তারা যে উজ্জীবিত হবেন সেটাই স্বাভাবিক। এবং 26-এর নির্বাচনের আগে দেখো, এই কথাটার তো কোনো বিকল্প নেই যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ মুখ, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 26-এর আগে আবারও কি তিনি কন্ট্রোল নিচ্ছেন, এই আলোচনাটা খুব সামনে চলে এসেছে। আজকের এই বৈঠকটাও একটা গুরুত্বপূর্ণ জায়গায় ওই প্রেক্ষাপটে এবং আবহে। সৌরভ, সঙ্গে থাকো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ আর নেই। বিরোধীরা এখনো কোথায় ছন্নছাড়া অবস্থায় রয়েছে। 6-0 হওয়ার পর ডেফিনেটলি আরো অনেকটা বেশি অক্সিজেন নিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নামবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে এই পুরো খেলার মাঠটার কন্ট্রোল নিজের হাতে রাখতে চান, তার বেশ কয়েকটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে। যত দিন এগোবে, যত সময় এগোবে, আজকেও আরো স্পষ্ট হবে। তার মধ্যে অনুব্রত মণ্ডল একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেখুন, অনুব্রত মণ্ডলের এই বৈঠকের ডাক পাওয়াটাই ইঙ্গিতপূর্ণ। অনুব্রত মণ্ডল, অনেকেই বলবেন বাই ডিফল্ট তিনি এসে পৌঁছতে পারেন। অনুব্রত মণ্ডল তো এমনি মেম্বার হিসেবে আসবেন। অনুব্রত মণ্ডল কি আগে কখনো জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন? আমি সৌরভের কাছে আগে যাব। সৌরভ, দেখো, জাতীয় কর্মসমিতির বৈঠক এটা মূলত একটা এই বৈঠকের সদস্য ঠিক কজন আছে, সত্যি কথা বলতে কি বৈঠকের সদস্য যে কজন এবং কারা কারা, সেটা দলের একেবারে শীর্ষ অর্থাৎ সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বোধহয় কারোর কাছেই তালিকাটা স্পষ্ট নয়। এমনটা বলছি তার কারণে এটাই কিন্তু বাস্তবতা। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল সদস্য ছিলেন, তিনি আবার ডাক পেয়েছেন, কিন্তু সদস্য ছিলেন। তিনি যখন সদস্য ছিলেন তখন তিনি বীরভূমের বেতাজ বাদশা ছিলেন, তার ঊর্ধ্বে কোনো কথা ছিল না। দ্বিতীয়বার তিহার জেল থেকে ফিরে আসার পর যে অনুব্রত, মুকুটহীন সম্রাট অনুব্রত, অর্থাৎ মুকুটহীন অবস্থায় তিনি যখন রয়েছেন, সেক্ষেত্রে তাকে জাতীয় কর্মসমিতির বৈঠকে ডেকে একটা কোথাও কি অক্সিজেন দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। তার কারণ তিনিও একটা দীর্ঘদিনের লড়াইয়ের সেনাপতি। সেই জায়গা থেকে তাকে কি একটু বাড়তি সম্মান দেওয়া হচ্ছে দলের তরফে? নিঃসন্দেহে এই এক্স্যাক্টলি। সৌরভ, তোমাকে ধন্যবাদ। অনুব্রত মণ্ডল কি গুরুত্ব পাচ্ছেন সেই ছবিটা দেখাবো। তিনি বীরভূমে ওই নিচুপট্টির বাড়ি থেকে বেরোচ্ছেন কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছানোর জন্য, কারণ তিনি জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন। আবার দেখুন, রাজনীতিতে সব সম্ভাবনাকেই জিয়ে রাখা উচিত, তার কারণ রাজনীতির সম্ভাবনা ল্যাবরেটরি। অনুব্রত মণ্ডল কি বাড়তি গুরুত্ব পেলেন যখন কাজল শেখকে তার অ্যাটপার করা হলো, সমকক্ষ করা হলো Y+ ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে? তখন এই জাতীয় কর্মসমিতির বৈঠকে শুধু অনুব্রতর ডাক পাওয়া যেমন ইঙ্গিতপূর্ণ, তার গুরুত্ব বাড়লো কিনা এই প্রশ্নটা ওঠে। আবার অনুব্রতকে সামনাসামনি প্রথমবার জেল থেকে বেরোনোর পর মিট করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি সামনাসামনি বার্তাটা দেবেন তার স্নেহধন্য কেষ্টকে যে একার রাজত্ব আর নেই? সম্ভাবনা সবকিছুরই থাকে। আমাদের আরেকটু ওয়েট করতে হবে 4টে বৈঠক শুরু পর্যন্ত। তবে তার আগে আপনাদের জানিয়ে দিই, আজ থেকেই সংসদের অধিবেশন শুরু। আর সেই অধিবেশন শুরুর আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে মহাফলের পরে কি ভাষায়, কি তীক্ষ্ণ পদ্ধতিতে বিঁধলেন কংগ্রেসকে, বিরোধী কংগ্রেসকে, শোনাবো আপনাদের। कुछ विपक्ष बहुत जिम्मेदारी से व्यवहार करते भी हैं। उनकी भी इच्छा रहती है कि सदन में सुचारू रूप से काम हो, लेकिन लगातार जिनको जनता ने नकार दिया है, वे अपने साथियों की बात को भी दबोच देते, उनकी भावनाओं का भी अनादर करते हैं, लोकतंत्र की भावनाओं का अनादर करते हैं। দেখুন, এর একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন শশী থারুর, কংগ্রেসের, শোনাবো। सांसद के रूप में मैं चाहता हूं कि आए, यहाँ बात किए, चर्चा किए। हम तो बात करने के लिए आते हैं, लेकिन इसके लिए तो दोनों साइड की जरा सहमति भी चाहिए, बस यही बात है। চলুন আমার নয়াদিল্লির সহকর্মী থেকে আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করি। জ্যোতির্ময়,
প্রধানমন্ত্রী যা বললেন তার ডিকোড না করলেই নয়, মানে উনি বিরোধীদের একাংশকে বরং পাশে থাকলেন, বলেন তারা দায়িত্বশীল, কিন্তু কংগ্রেস তাদের দায়িত্বশীল হতে দেয় না। কাদের কথা বললেন? দেখো, তিনি কোন আবহে বা কোন প্রেক্ষাপটে এই কথাটা বলছেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে কোনো অধিবেশন শুরুর আগে, অর্থাৎ সংসদের অধিবেশন যেদিন শুরু হয় তার প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে একটি বার্তা দেন। সেই বার্তার মোদ্দা কথা প্রতিবারই থাকে সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য সকলের সহযোগিতার জন্য আবেদন জানান তিনি। যখন বাজেট অধিবেশন অর্থাৎ অগস্ট মাসে বা জুলাই মাসে যখন সরকার গঠনের পরে প্রথম অধিবেশন হচ্ছিল এবং যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরপর দুটি টার্মের একচ্ছত্র অধিকার বা একচ্ছত্র ক্ষমতা এনজয় করার পর যখন তিনি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে তৃতীয়বার তিনি সরকারে আসছিলেন, তার বক্তব্যে ছিল যে উন্নয়নের ক্ষেত্রে সকলকে একজোট হয়ে চলতে হবে এবং উন্নয়নের কমিটমেন্টে যেন কোথাও রাজনীতি না থাকে। কিন্তু যখন শীতকালীন অধিবেশনের প্রথম দিন এসে তিনি বক্তব্য রাখছেন তখন মহারাষ্ট্রে বিপুল জয়, হরিয়ানাতে জয় হয়েছে, আর প্রধানমন্ত্রী কিন্তু আদ্যপান্ত রাজনীতিক এবং তিনি পুরো দস্তুর আক্রমণ চালিয়ে গেলেন। এই আক্রমণেরও একটা সুনির্দিষ্ট ধরন রয়েছে। তিনি কোথাও বিরোধী শিবির বা ইন্ডিয়া জোটে বিভাজন তৈরির চেষ্টা করলেন। তিনি স্পষ্টভাবে বললেন যে একটা অংশ তারা বিভিন্ন গঠনমূলক আলোচনা তারা করতে চান, কিন্তু তাদেরকে করতে দেওয়া হয় না। যারা মানুষের সমর্থন পায় না তারাই কিন্তু আদতে এই ধরনের হাঙ্গামা চালিয়ে যায়, অর্থাৎ কংগ্রেসের দিকে ইঙ্গিত। এবং এই মুহূর্তে অন্যান্য বিরোধী দলগুলি, বিশেষত আঞ্চলিক দলগুলি, তারা ইন্ডিয়া জোটের নেতৃত্বে নিজেদের দাবি জানাচ্ছে তৃণমূলের মতো। আর সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য কোথাও সেই বিভাজনটাকে আরো প্রশস্ত করার চেষ্টা বলে রাজনৈতিক মহল। জ্যোতির্ময় সঙ্গে থাকো, সত্যি বিভাজনটাকে আরো প্রশস্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, বিভাজন তো আছেই, না হলে আজ বিরোধীদের বৈঠক ছিল, অনুপস্থিত কেন থাকলো তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নটা তো অবশ্যই ওঠে। তৃণমূল কংগ্রেস বিরোধী বৈঠকে থাকছে না কেন, যখন প্রথম অধিবেশনের প্রথম দিন সবাই উজ্জীবিত হয়ে একটার পর একটা ইস্যু, আদানি ইস্যু রয়েছে, মণিপুর ইস্যু রয়েছে এবং অন্যান্য আরো অনেক ইস্যুতে যখন কেন্দ্রকে বেঁধার সময় তখন তৃণমূল অনুপস্থিত কেন? বিভাজন তো তাহলে আছেই। জ্যোতির্ময়, দেখো, যে প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলছিলাম, মহারাষ্ট্র নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে আবার নতুন করে আওয়াজ উঠেছে যে কোথাও কংগ্রেসকে এবার জায়গা ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আঞ্চলিক শক্তিগুলি তারা যে বিজেপিকে আটকাতে সমর্থ, একের পর এক নির্বাচনে কোথাও সমাজবাদী পার্টি, কোথাও তৃণমূল কংগ্রেস, তারা সেটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে এবং কংগ্রেস বারবার ব্যর্থ হচ্ছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়া জোটের বৈঠকে, বিশেষত মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে না থাকা, স্বয়ং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় মিটিংয়ে ব্যস্ত আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিটিং রয়েছে, কিন্তু এর আগেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এই ধরনের অল পার্টি মিটিংগুলোতে, বিরোধী বৈঠকগুলোতে প্রতিনিধি পাঠিয়েছে, কিন্তু আজ কোনো প্রতিনিধিও পাঠানো হয়নি। ফলত কোনো বার্তা দেওয়ার চেষ্টা কিনা সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। কিন্তু তৃণমূলের তরফ থেকে, অন্দর থেকে আরেকটি ব্যাখ্যাও আসছে। আজ তৃণমূল নেত্রীর যে কালীঘাটে বৈঠক রয়েছে সেই বৈঠক শুধুমাত্র সাংগঠনিক রদবদলের বৈঠক নয়, তার পাশাপাশি শীতকালীন অধিবেশনে দলের কি স্ট্র্যাটেজি হবে তার রূপরেখাও তিনি বেঁধে দেবেন। ফলত যতক্ষণ পর্যন্ত না তিনি রূপরেখা বেঁধে দিচ্ছেন সংসদে কিভাবে তৃণমূল পা ফেলবে, সর্বদলীয় বৈঠক হোক বা অপোজিশন বৈঠক হোক, কোনো বার্তাই কিন্তু কোনো নেতার পক্ষে দেওয়া সম্ভব নয় এবং সেই কারণেই আজকে তৃণমূল কোনো প্রতিনিধি পাঠায়নি বলে তৃণমূলের অন্দর থেকে দাবি করা হচ্ছে। জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল। আমি তার থেকে আরেকটু বিষয়ে আলোচনা করব। মহানন্দাদি, দেখুন, এই অধিবেশনগুলো যখন শুরু হয় আমরা কি চাই, আমরা যারা ভোটার সাধারণ মানুষ, যে আমাদের কথাবার্তা নিয়ে আলোচনা হবে, আমাদের সমস্যা, আমাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হবে এবং সেই অনুযায়ী নতুন কোনো আইনের প্রয়োজন হলে, নতুন কোনো ব্যবস্থার যদি প্রয়োজন হয়, সেটা আমরা যাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছি তারা দেখবেন। কিন্তু আমরা অতীতে একাধিক সেশন দেখেছি যা শুধু মুলতুবির ওপরেই থেকেছে, হই হট্টগোল মুলতুবি, হই হট্টগোল মুলতুবি। আমি তো আজ করতে পারছি একাধিক ইস্যুতে, এবারেও না সেরকম হয় না। পার্লামেন্টে তো সেই জন্যই এমপিদের জিতিয়ে পাঠানো হয় বা সাধারণ মানুষ তাদের পাঠান, যে সাধারণ মানুষের কথা, উন্নয়নের কথা তারা পার্লামেন্টে আলোচনা করবে, নীতি নির্ধারণ হবে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা সারা দেশে ইমপ্লিমেন্টেড হবে, রাজ্যের ক্ষেত্রে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতবারই পার্লামেন্ট অধিবেশনে বিরোধীদের একেবারেই অনেক নাম্বার অফ বিরোধীদের তাদের বের করে দেওয়া হয়েছে, মানে সদর্থক আলোচনা হয়নি
এবং তার ফলে শাসক দল অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। কেন্দ্রীয় শাসক দলের কথা বলছি, তারা অনেক বিল পাশ করিয়ে নিচ্ছে, মানে এরকম ঘটনা ঘটছে, যেটা গণতন্ত্রের পক্ষে খুব ভালো ইঙ্গিত দেয় না। আর যেটা কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি নিশ্চয়ই ইন্ডি জোটের একটা খুব বড় গুরুত্বপূর্ণ নেত্রী, এবং যতবার উনি বিপুল ভোটে জয়লাভ করছেন তার গুরুত্ব রাজ্য রাজনীতি শুধু নয়, দেশের রাজনীতিতে বৃদ্ধি পাচ্ছে। কাজে সেখানে কালকেই যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইন্ডিয়া জোটের মুখ হয়ে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাচারালি সেই যে জয়টা তাদের আরো কনফিডেন্স বাড়িয়ে দিচ্ছে এবং তারা চাইছে ইন্ডিয়া জোটের একটা মুখ হতে। এবারে ইন্ডিয়া জোটের প্রধান দলগুলোর মধ্যে কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস আছে, সিপিআইএম অনেকেই আছে, কিন্তু এটাও ভাবার দরকার রয়েছে যে বিজেপি বিরোধী মুখ হিসেবে কাকে এগিয়ে দেওয়া যেতে পারে, সেটা যেমন ভাবার প্রয়োজন আছে তাদের, আবার তৃণমূল কংগ্রেসকেও এটাও বুঝতে হবে যে সবার সঙ্গে মিলে তবে কিন্তু জোট। তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্য ভিত্তিক সাফল্য পেলেও কেন্দ্রীয় স্তরে বা অন্যান্য রাজ্যে যে খুব বেশি সাফল্য পেয়েছে তা তো নয়। কাজেই এখানে একটা ইগোর লড়াই তো থাকে, যেটা কংগ্রেসের সঙ্গে থাকে, কারণ কংগ্রেস মনে করে যে অবশ্যই তারা জাতীয় দল হিসেবে প্রধান বিরোধী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে তিনি নিশ্চয়ই নেত্রী হিসেবে অনেকটা এগিয়ে আছেন, এবং তার এই জয়ের সাফল্য সেটা ন্যাচারালি তাকে আরো কনফিডেন্স এনে দিচ্ছে। কাজে এই ধরনের একটা ব্যাপার চলছে। কাজে সফল একটা বিরোধী জোট সারা দেশের জন্য তৈরি হওয়া অত্যন্ত দরকার, এবং রাজ্যের ক্ষেত্রে নিশ্চয়ই এই যে আলোচনা একটা বিরোধী জোট যেখানে ফাঁক ফোকর নেই, যে ফাঁক ফোকর দেখে কখনো শাসক শিবিরের কাউকে বলতে হবে না যে কিছু বিরোধী ভালো, কিছু বিরোধী খারাপ অবস্থায় রয়েছে। মোহনা দিদি প্লিজ সঙ্গে থাকুন, আমরা চাইবো এই ফাঁক ফোকরটা মিটিয়ে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ শাসক এবং এককাট্টা বিরোধীর তৈরি হোক। তবে এর মধ্যে এ রাজ্যের বিরোধীরা সরব, মূলত বিজেপি শিবিরের অর্জুন সিং। দেখুন 6-0 এই রেজাল্ট তৃণমূলের হওয়ার পরে অর্জুন সিং বিস্ফোরণ ঘটাচ্ছেন কথার গুলি ছুটছে, বুলি নয় তার মুখ থেকে। তিনি পরিষ্কার বলছেন রাজ্য সভাপতি করা হোক শুভেন্দু অধিকারীকে, তাহলে 26-এ বিজেপি ক্ষমতায় আসবে। শোনাবো। আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয় 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। সুকান্তদা কি ব্যর্থ হলেন? ব্যর্থতা বলবো না, বাট সফল হয়নি। মিনিস্টার আছেন, মিনিস্টার হিসাবে উনি কাজ করুন। দেখুন, শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি পদে দেখতে চেয়েছেন তথাগত রায় অর্জুন সিং এরও আগে। শুনুন। শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার আর কে হবেন? আর সুকান্ত মজুমদার যিনি ছিলেন তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। ছিলেন বলছি এই কারণে যে দিল্লি বিজেপির নীতিতে এটা নীতি নয় যে একজন দুটো পদে থাকবেন। এখনো অবধি রাজ্য বিজেপির সভাপতির নাম সুকান্ত মজুমদার। দলের একাংশ চাইছে সেই নামটা সরে গিয়ে নাম হোক শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার কি বলছেন? সভাপতি করা আমার কাজ না, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি। রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনে, সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি হয়। কিছু লোকের কাজ নেই, তারা চেঁচায়। পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে, লোকে জানে গান হচ্ছে, কি গান হচ্ছে শোনে না। কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজে। হাটলের কথা বলছিলাম একটু আগে, সেটা আমার সঙ্গে প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্ত, রাজ্য বিজেপির সভাপতি কে হবেন এ নিয়ে জল্পনা কল্পনা অনেকদিন ধরেই চলছে, কিন্তু এই 6-0 ফলের পরে তা সাডেনলি আবার সারফেস করেছে। কিন্তু এই যে জোর গলায় নেতারা এখন শুভেন্দুর হয়ে ব্যাট করছেন, কেন্দ্রীয় নেতা মানে তারা কিভাবে দেখছেন? তোমার কাছে কোনো খবর রয়েছে? দেখো, শুভেন্দু অধিকারীর নাম যারা করছেন, আদৌ কি শুভেন্দুবাবু নিজে চান তিনি রাজ্য সভাপতি হতে? অন্তত বিজেপিতে কান পাতলা সে কথা শোনা যায় না। বরং শুভেন্দুবাবু এমন কাউকে চাইছেন যিনি কোনো মহিলা মুখ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, তার বিরুদ্ধে লড়াইতে একজন মহিলাকে সামনে রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্ব কাকে করবেন, কি করবেন, কমাস পরে করবেন, এখনও পর্যন্ত তা নিয়ে সুস্পষ্ট কোনো খবর বিজেপিতে নেই। তার কারণ বিজেপির সদস্য সংগ্রহ অভিযান
চলছে। বিজেপির নিয়ম অনুযায়ী এই সদস্য সংগ্রহ অভিযানের পর তাদের ধাপে ধাপে এই নির্বাচন প্রক্রিয়া হবে এবং তারপর প্রথমে জাতীয় স্তরের সভাপতির নাম ঘোষণা হবে, পরবর্তীতে রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে। বেশ কয়েকটা নাম গত কয়েক মাস ধরে এ রাজ্যের রাজনীতিতে ঘোরাফেরা করছে বিজেপির সভাপতি হিসাবে। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর নাম একেবারে সামনের সারিতে এই চর্চাতে রয়েছে, তার কারণ নেতারা সেই নাম ভাসাচ্ছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আদতে কাকে বেছে নেবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলে এতে তোমাকে অনেক ধন্যবাদ। সবটাই নির্ভর করছে কেন্দ্রের নেতারা কি ভাবছেন, কিন্তু কোথাও কি তাদের ওপরেও ঘুরপথে একটু চাপ তৈরির চেষ্টা করছেন রাজ্যের নেতারা? অন্তত অর্জুন তথাগতর কথাতে তো তাই স্পষ্ট। তবে বিস্ফোরণের কথা যদি বলি তাহলে গতকালই সবচেয়ে বড় বিস্ফোরণটা এই সময়কালের ঘটিয়ে দিয়েছেন বিকাশ মিশ্র। কয়লায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ, তাকে পক্সো মামলায় একটি পক্সো মামলায় তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। শুনুন কি বলেছেন। চক্রান্ত হচ্ছে, মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। 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 চলুন এ নিয়ে আরো জানি। সিজার মন্ডল আমার সহকর্মীর সঙ্গে কথা বলে। সিজার, ইনিও তো কয়লায় অভিযুক্ত, তাহলে মানে তাকে তো আমরা পরিষ্কার প্রকাশ্যে দেখতে পাচ্ছি, অথচ এখনো অবধি চার্জ ফ্রেম বলো, বিচার প্রক্রিয়া শুরু বলো, সেগুলো তো কিছুই হয়নি। তার উপর তিনি যা বলছেন তা তো মারাত্মক। দেখো, বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র এই কয়লা এবং গরু পাচার চক্রের তদন্তে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই দুজনকেই মূল ফান্ড ম্যানেজার হিসেবে চিহ্নিত করে। বিনয় মিশ্রর নাগাল না পাওয়া গেলেও বিকাশ মিশ্রর নাগাল পাওয়া যায় এবং বিকাশ মিশ্র দীর্ঘদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি জামিনে রয়েছেন এবং তার মাঝখানেই তাকে এই নাবালিকা নির্যাতনের মামলায় গ্রেপ্তার করেছে কালীঘাট থানা। এবং কালীঘাট থানায় যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, খুব উল্লেখযোগ্যভাবে সেই মামলার সেই মামলার অভিযোগকারিনী হচ্ছেন বিকাশ মিশ্রের ভাই বিনয় মিশ্রের স্ত্রী। অর্থাৎ সেই জায়গা থেকে একটা সম্ভাবনা জোরালো হয়ে উঠছে যে এই অভিযোগের পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। তার কারণ আজকে যে দিন বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে তার পরের দিন আজকে আসানসোল আদালতে কয়লা মামলার চার্জ ফ্রেমের কথা, চার্জ গঠনের দিন আজকে ধার্য করা হয়েছে। 48 জনের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে সিবিআই, 3টে চার্জশিট মিলিয়ে, তার মধ্যে লালা থেকে শুরু করে কয়লা মামলার যারা প্রথম সারিতে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বিকাশ মিশ্রর বিরুদ্ধেও কিন্তু চার্জ গঠন হওয়ার কথা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মূল অভিযুক্ত যদি আদালতে উপস্থিত না থাকে সেক্ষেত্রে চার্জ গঠন পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা তৈরি হচ্ছে। কারণ এর আগে জুলাই মাসে এই চার্জ গঠন হওয়ার কথা ছিল, জুলাই মাস থেকে পিছোতে আজকে এসে নভেম্বর মাসে চার্জ গঠনের দিন ধার্য হয়েছে। আর সেখানে দাঁড়িয়েই আসানসোল আদালতের বিচারক তিনি স্পষ্টই প্রেসিডেন্সি কারেকশনাল হোম বা প্রেসিডেন্সি সংশোধনাগারকে জানিয়েছেন তাকে ভার্চুয়ালি হাজির করতে, কিন্তু সেটা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। কারণ গতকাল তাকে আদালতে তোলা হলো, যেহেতু পক্সো মামলা সেই জন্য পক্সোর বিশেষ আদালতে আজকে তোলা হয়েছে, আলিপুর পক্সো আদালতে। এবং সেখান থেকে ফিরে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাকে ভার্চুয়ালি আদৌ হাজির করা যাবে কিনা সে জায়গায় যেহেতু সংশয় রয়েছে এবং সেই সংশয় জেরেই আজকের চার্জ গঠনও পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা তৈরি হয়েছে। সিজার, তোমাকে ধন্যবাদ। গুরাবে শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ, মৃত শিশুর দেহ নিয়ে আসা হলো কলকাতায়। কলকাতা পুলিশের মর্গে হবে শিশুটির ময়নাতদন্ত।